তাহলে কি বলছি, দলিল সংশোধন যখন প্রতারণা বা পক্ষসমূহের পারস্পরিক ভুল। তাহলে এখান থেকে আমরা পেলাম দলিল সংশোধন করা যায় তিনটা ক্ষেত্রে। হ্যাঁ, দলিল সংশোধন করা যায় তিনটা ক্ষেত্রে। দলিলটা যদি প্রতারণামূলকভাবে সম্পাদিত হয়, 2 নাম্বার হচ্ছে পারস্পরিক ভুলবশত সম্পাদিত হলে, 3 নাম্বার হচ্ছে দলিলটির বিষয়বস্তু উভয় পক্ষের অভিপ্রায়কে ভিন্নভাবে উপস্থাপন করলে। তাহলে কি হচ্ছে, দলিল সংশোধন চাইতে পারি আমরা তিনটি ক্ষেত্রে। এই তিনটা ক্ষেত্র আমরা মনে রাখবো: প্রতারণা, ভুলবশত, অভিপ্রায়কে ভিন্নভাবে উপস্থাপন। সহজ কথা, যদি দলিলটা প্রতারণামূলকভাবে সম্পাদিত হয়, পারস্পরিক ভুলবশত সম্পাদিত হয়, আর দলিলের বিষয়বস্তু উভয় পক্ষের অভিপ্রায়কে বা মনের ভাবকে ভিন্নভাবে উপস্থাপন করে, সেই ক্ষেত্রেই আমরা দলিল সংশোধন চাইতে পারি। কোন ব্যক্তি দলিল সংশোধনের জন্য মামলা করতে পারে? 1 নাম্বার হচ্ছে দলিলের যে কোনো পক্ষ, 2 নাম্বার হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, 3 নাম্বার হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো প্রতিনিধি, 4 নাম্বার দলিলের যে কোনো পক্ষের উত্তরাধিকারী, আর 5 নাম্বার বলতে পারি যে কোনো পক্ষের নিকট হতে হস্তান্তর গ্রহীতা। হ্যাঁ, আচ্ছা, কোন কোন দলিল সংশোধন চাওয়া যায়? কবলা দলিল, চুক্তি দলিল, রেহেন দলিল, প্রবেট, প্রমিজরি নোট, পুনঃ হস্তান্তর দলিল ইত্যাদি প্রভৃতি। হ্যাঁ, আচ্ছা, কখন দলিল সংশোধন করা যায় না? দলিল সম্পর্কে যদি আদালতের ডিক্রি লাভ করা হয়, তখন কিন্তু আর দলিল সংশোধন করা যায় না। আদালতের মানে দলিল সম্পর্কে আদালত থেকে একবার যদি ডিক্রি হয়ে যায়, তখন আর দলিল সংশোধন করা যায় না। তারপরে বলছে যে এক পক্ষের যদি ভুল হয়, তাহলে সেক্ষেত্রেও দলিল সংশোধন করা যায় না। উভয় পক্ষের ভুল থাকতে হবে। হ্যাঁ, বা উভয় পক্ষের সম্মতিতেই দলিলটা সংশোধন হয়। হ্যাঁ, তাই বলছে যে যে কোনো এক পক্ষের যদি ভুল হয়, সেক্ষেত্রে সংশোধন করা যায় না। তারপরে বলছে আইনগত ভুল হলে দলিল সংশোধন করা যায় না। তারপরে বলছে ইচ্ছাকৃত সংযোজনের ক্ষেত্রে দলিল সংশোধন করা যায় না। পরবর্তী হস্তান্তর গ্রহীতা দলিল সংশোধন করতে পারে না, বা দলিল সংশোধন করা যায় না হস্তান্তর গ্রহীতা দ্বারা। দলিল সংশোধনের জন্য মামলা করতে হবে 3 বছরের মধ্যে। হ্যাঁ, তামাদি অনুচ্ছেদ অনুযায়ী 3 বছরের মধ্যে দলিল সংশোধন করতে হয়। আচ্ছা, কবে থেকে? তামাদি মেয়াদ শুরু হওয়ার দিন থেকে, বা ভুল যেদিন ধরা পড়েছে বা যেদিন অবগত হয়েছেন, সেদিন থেকে 3 বছরের মধ্যেই আমাদের মামলাটা করতে হবে। ধারা 32 অনুমান। অনুমান বলি আমি সহজ কথা, যে দলিল যদি কেউ সংশোধন করতে চায়, আদালত পক্ষগণের মনোভাব সম্পর্কে অনুমান করবে বা অভিপ্রায় সম্পর্কে। ধারা 33 মূলনীতি। এগুলো শুধু টাইটেল পড়ে, ভিতরে খুব একটা না পড়লেও চলবে। ধারা 34 সংশোধন কার্যকরীকরণ। ধারা 35, এইটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 4র্থ অধ্যায় 35 থেকে 38 ধারা। সেখানে বলছে কি, চুক্তি রদ বা বাতিল। 3টি ক্ষেত্রে চুক্তি রদ বা বাতিল করা যায়। 1 নাম্বার হচ্ছে চুক্তিটি বাতিলযোগ্য হলে কিংবা বাদী কর্তৃক অবসান হলে। তাহলে 1 নাম্বার হচ্ছে কি, চুক্তিটি বাতিলযোগ্য হলে কিংবা বাদী কর্তৃক অবসান হলে। 2 নাম্বার হচ্ছে যে কারণে চুক্তিটি অবৈধ, সেই কারণে বাদী অপেক্ষা বিবাদীর দোষ বেশি হলে। 3 নাম্বার হচ্ছে বিক্রয় চুক্তি বা ইজারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় আদালতের আদেশের পর ওই বিক্রয় বা ইজারা মূল্য পরিশোধ করতে ব্যর্থ হলে। সহজ কথায় কি করব আমরা? বাদী কর্তৃক অবসান হলে, চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক অবসান হলে। 2 নাম্বার হচ্ছে অবৈধ, চুক্তিটি অবৈধ বা বাদী অপেক্ষা বিবাদীর দোষ বেশি হলে। 3 নাম্বার হচ্ছে এই যে বিক্রয় চুক্তি বা ইজারা চুক্তির মানে অবশিষ্ট মূল্য বা ইজারা চুক্তির মূল্য যদি পরিশোধ করতে ব্যর্থ হয়। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে যে 3টা ক্ষেত্রে চুক্তি বাতিল বা রদ করা যায়। একটা হচ্ছে কি, যে চুক্তিটা যদি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক অবসান হয়।
2 নাম্বার হচ্ছে কি চুক্তিটি অবৈধ বা বাদী অপেক্ষা বিবাদীর দোষ বেশি হয়। 3 নাম্বার হচ্ছে কি বিক্রয় চুক্তি বা ইজারা চুক্তির মূল্য পরিশোধ করতে ব্যর্থ হলে। এই হচ্ছে চুক্তি আসলে 3 প্রকার। একটা হচ্ছে বৈধ চুক্তি, 2 নাম্বার হচ্ছে অবৈধ চুক্তি, 3 নাম্বার হচ্ছে বাতিল চুক্তি। হ্যাঁ, চুক্তি বাতিল যোগ্য হতে পারে 5টি কারণে। একটু মনে রাখি আমরা, চুক্তি বাতিল যোগ্য হতে পারে 5টি কারণে। কি কি কারণে বাতিল যোগ্য হয় দেখেন। বল প্রয়োগের মাধ্যমে চুক্তি যদি সম্পাদন হয়। 2 নাম্বার হচ্ছে প্রতারণার মাধ্যমে চুক্তি সম্পাদিত হলে। 3 নাম্বার হচ্ছে মিথ্যা বর্ণনার মাধ্যমে চুক্তি সম্পাদিত হলে। 4 নাম্বার হচ্ছে অনুচিত প্রভাব খাটিয়ে চুক্তি সম্পন্ন হলে বা কোনো ধরনের সম্মতি আদায় করলে। 5 নাম্বার হচ্ছে ভুলের কারণে 5 নাম্বারটা আমরা না নেই, মানে ভুলের কারণে যদি চুক্তিটি সম্পাদন হয়, এতটুকু ভুলের কারণে যদি চুক্তিটি সম্পাদিত হয়, এই 5টা কারণে আমাদের চুক্তি বাতিল হতে পারে। তাহলে বল প্রয়োগের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে, মিথ্যা বর্ণনার মাধ্যমে, অনুচিত প্রভাব খাটিয়ে আর ভুলের কারণে, এই 5টা কারণে চুক্তি বাতিল মানে চুক্তি কি করা যায়, চুক্তি হচ্ছে বাতিল হতে পারে। এখন দেখছি যে এই চুক্তি রদের জন্য মামলা দায়ের করতে হয় আমাদের 1 বছরের মধ্যে। তামাদি অনুচ্ছেদ 114। হ্যাঁ, চুক্তি রদ বা বাতিলের জন্য মামলা করতে হয় 1 বছরের মধ্যে তামাদি আইনের 114 অনুচ্ছেদ অনুযায়ী। এছাড়া আমরা দেখি যে নাবালক যদি কোনো চুক্তি করে সেটা কিন্তু চুক্তি নয়। হ্যাঁ, নাবালকের চুক্তি বলে গণ্য হবে না। ধারা আমরা 35 ধারাটা মোটামুটি শেষ করলাম। হ্যাঁ, 35-এর পরে আমরা যাব 36-এ। 36-এ আমরা শুধু শুধু একটু টাইটেল নিলেই হয়, ভুলের কারণে চুক্তি রদ বা বাতিল হয় না। এরপরে আর কোনো কথা নেই। তাহলে মানুষের ভুল হতেই পারে, ভুল মানেই কি চুক্তি বাতিল হয়ে যাবে? নো। তো হচ্ছে শুধুমাত্র ভুলের কারণে একটা চুক্তি বাতিল বা রদ হয় না। যদি আমরা মানে ওই যে চুক্তিটা কখনোই করা হয় নাই এরকম যদি অবস্থায় আসতে পারি, তখনই চুক্তিটা বাতিল বা রদ করা যায়। ধারা 37 বিকল্প চুক্তি রদ, অর্থাৎ চুক্তি আমি পালন করতে পারছি না, তাহলে কি হবে? বিকল্প হিসেবে আমরা চুক্তিটা বাতিল চাইতে পারি, এইটা আর কি। হ্যাঁ, এবার ধারা 38 আমরা দেখি চুক্তি রদের জন্য ক্ষতিপূরণ, অর্থাৎ যে পক্ষকে আদালত চুক্তি রদের জন্য রায় দিবেন সেই পক্ষের নিকট থেকে অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজনে ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ দিতে পারেন, এইটা আর কি। তো এই আমরা দেখলাম 4র্থ অধ্যায়। এবার আমরা যাব 5ম অধ্যায়ে। সেখানে আছে কি দলিল বাতিল। 5ম অধ্যায় দলিল বাতিল। ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টস, এটা আমরা বলতে পারি দলিল বাতিল। হ্যাঁ, তো দলিল বাতিল বা রদ 3টি ক্ষেত্রে করা যায়। তাহলে দেখেন এই যে আমরা 3 3 3 কোথায় পেলাম? 3-এর ঘরে এসেই, তাই না? 31-এ 3 10 1 31, 31-এ দলিল সংশোধন 3টি ক্ষেত্রে, 35 3 10 5 35, 3-এর ঘর, তাই না? তো 35-এ চুক্তি বাতিল কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। এখন বলছে 39 3 10 9 39, 3-এর ঘরে দলিল বাতিল করা যায় 3টি ক্ষেত্রে, তাই না? তাহলে এই 3 3 আপনারা ভুলে যেন না। হ্যাঁ, এই যে দলিল সংশোধন 3টি ক্ষেত্রে, তারপরে হচ্ছে দলিল বাতিলও 3টি ক্ষেত্রে, আবার চুক্তি বাতিলও 3টি ক্ষেত্রে। ঠিক আছে? তো 3টি ক্ষেত্রে যে দলিল বাতিল বা রদ করা যায় সেই 3টা ক্ষেত্র কি কি? 1 নম্বর হচ্ছে দলিলটি শুরুতেই বাতিলযোগ্য হলে। 2 নম্বর হচ্ছে দলিলটি যদি বাতিল না করা হয় তাহলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকলে। 3 নম্বর হচ্ছে দলিলটি যদি মিথ্যা, ভুয়া, জালিয়াতির মাধ্যমে বা জাল হয়। এই 3টা ক্ষেত্রে দলিল বাতিল করা যায়। ঠিক আছে? তাহলে 1 নম্বর হচ্ছে দলিলটা যদি শুরুতেই বাতিলযোগ্য হয়। 2 নম্বর হচ্ছে কি দলিলটা যদি বাতিল না করা হয় তাহলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকলে।
এইটা একদমই খুব মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ, মারাত্মক ক্ষতির সম্ভাবনা। যখন আপনাদের রিটেন আসবে, রিটেনের ক্ষেত্রেও কিন্তু এই মারাত্মক ক্ষতির সম্ভাবনাটা লিখে দিলেই পুরো পাস হয়ে যাবে, হ্যাঁ। আর 3 নাম্বার হচ্ছে দলিলটি যদি মিথ্যা, ভুয়া, জালিয়াতির মাধ্যমে বা জাল করে তৈরি করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু দলিল বাতিল করা যায়। যেই সকল দলিল বাতিল করা যায় একটু দেখি, যে কবলা দলিল, চুক্তিপত্র, রেহেন দলিল, দান দলিল, উইল দলিল, নাবালক কর্তৃক সম্পাদিত দলিল ইত্যাদি দলিলগুলা বাতিল করা যায় বা বাতিল চাওয়া যায়। দলিল বাতিলের জন্য মামলা করতে পারেন 3 শ্রেণীর ব্যক্তি। 1 নাম্বার হচ্ছে দলিলের পক্ষ এমন যে কোনো ব্যক্তি। 2 নাম্বার হচ্ছে দলিলের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো প্রতিনিধি। 3 নাম্বার হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি দলিলটি বাতিল না করলে ক্ষতিগ্রস্ত হবেন, অর্থাৎ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন, সেই রকম যে কোনো ব্যক্তি দলিল বাতিলের জন্য মামলা করতে পারে। 39 ধারা আমরা দেখলাম। এখন আমরা দেখি যে ধারা 40 ধারাটা কি বলছে, যে আংশিক দলিল বাতিল। আংশিক দলিল বাতিল তাহলে এই এতটুকু, যে যেই দলিলের বিভিন্ন অধিকার কিংবা দায় দায়িত্বের বা বাধ্যবাধকতার সাক্ষ্য বহন করে, সেই দলিল আংশিকভাবে বাতিল করে অবশিষ্ট অংশ বলবৎ করা যায় বা আদালত বলবৎ রাখার আদেশ দিতে পারেন। এইটা হচ্ছে কথা। ধারা 41 দলিল বাতিলের জন্য ক্ষতিপূরণ, অর্থাৎ আদালত যেই পক্ষে দলিল বাতিলের আদেশ দিবেন সেই পক্ষের নিকট থেকে অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারেন। টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা 3টা ক্ষতিপূরণের ধারা দেখলাম, 19, 38 এবং 41। এই আমাদের ক্ষতিপূরণের ধারা দেখলাম। ধারা 42 বলছে ঘোষণামূলক মোকদ্দমা। 6ষ্ঠ অধ্যায় ধারা 42 ঘোষণামূলক মোকদ্দমা বলছে কোনো ব্যক্তির আইনগত পরিচয়, পদবি, মর্যাদা কিংবা সম্পত্তিতে স্বার্থের অধিকারী কোনো ব্যক্তি তার অধিকারের ঘোষণা চেয়ে যে মামলা দায়ের করে তাকে বলে ঘোষণামূলক মোকদ্দমা। তাহলে কাকে বলছে? কোনো ব্যক্তির আইনগত পরিচয়, পদবি, মর্যাদা কিংবা সম্পত্তিতে স্বার্থের অধিকারী কোনো ব্যক্তি তার অধিকার ঘোষণা চেয়ে যে মোকদ্দমা দায়ের করে তাকে বলে ঘোষণামূলক মোকদ্দমা। আর ঘোষণামূলক মোকদ্দমায় আদালত যে ডিক্রি প্রদান করে থাকে তাকে বলা হয় ঘোষণামূলক ডিক্রি। দুটি ক্ষেত্রে এই ঘোষণামূলক মোকদ্দমা করা যায়, আইনগত পরিচয় বা বৈশিষ্ট্য আর সত্ত্বের অধিকারের বিষয়ে। 1 নম্বর হচ্ছে আইনগত পরিচয় বা বৈশিষ্ট্য, 2 নম্বর হচ্ছে সত্ত্বের অধিকারের বিষয়ে। ঘোষণামূলক মোকদ্দমায় ঘোষণার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার সমর্থন করে তাকে অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে হবে। আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা বাদীর জন্য বাধ্যতামূলক। আর এই ঘোষণার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার সমর্থন করার পরও বাদী প্রার্থনা না করে তাহলে মামলাটি অবশ্যই খারিজ হয়ে যাবে। ঘোষণামূলক মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। ঘোষণামূলক মোকদ্দমা, নিষেধাজ্ঞা এবং রিভিশন এই সকল বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্টভাবে কোনো উল্লেখ না থাকার কারণে তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুযায়ী এর তামাদি হবে 6 বছর। এখানে রিভিশনটা নেবেন না, শুধু নেবেন ঘোষণামূলক মোকদ্দমা, নিষেধাজ্ঞা। এইটার জন্য আমরা এই দুটা মামলার ক্ষেত্রে 120 অনুচ্ছেদ অনুযায়ী 6 বছরের মধ্যে মামলা করতে হবে। আর রিভিশনের ক্ষেত্রটা আলাদা, রিভিশনের ক্ষেত্রে আমরা 6 বছর ধরব না। তো এই আমরা দেখলাম হচ্ছে 42 ধারা। 42 ধারায় আরেকটু দেখি ঘোষণামূলক মোকদ্দমায় প্রতিটি ঘোষণার জন্য কোর্ট ফি দিতে হবে নির্দিষ্ট 300 টাকা। আর ঘোষণার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার দাবি করা হয় সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকারের ক্ষেত্রে কোর্ট ফি হবে মূল্য আনুপাতিক কোর্ট ফি। ঘোষণামূলক মোকদ্দমা কিন্তু স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই করা যায়। এই ঘোষণামূলক মোকদ্দমা খারিজ হলে এর বিরুদ্ধে আপিল রিভিউ
করা যায়। ঘোষণা মঞ্জুর করা আদালতের স্বেচ্ছাধীন বা ইচ্ছাধীন বা বিবেচনামূলক বা ডিসক্রিশনারি পাওয়ার। হ্যাঁ, যেই সকল বিষয়ের উপর ঘোষণা মঞ্জুর করা যায় বা ঘোষণা চাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলো একটু শোনেন। যেটা হচ্ছে বিবাহ, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয়, দত্তক পুত্র বৈধ অবৈধতা হয়ে যদি থাকে, আচ্ছা সত্ত্বের ঘোষণা চেয়ে উত্তরাধিকারীর সত্ত্ব দখলের অধিকার চেয়ে নিলাম ক্রয়ের যদি অনিয়ম হয় সেই নিলামটা বাতিল করার জন্য ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। ধারা 43 ঘোষণামূলক মোকদ্দমার ফলাফল। আদালত যদি ঘোষণামূলক মোকদ্দমায় ডিক্রি প্রদান করে তাহলে সেই ডিক্রির ফলাফল দুই ধরনের ব্যক্তি ভোগ করবে। এক হচ্ছে যে কোনো পক্ষ, দুই হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। অর্থাৎ কি হচ্ছে, ঘোষণা যে চাইবে, যে পক্ষ চাইবে যে কোনো পক্ষ হচ্ছে ঘোষণা পাবে, আর তা না হলে যারা চেয়েছিল তাদের সাথে যারা স্বার্থ সংশ্লিষ্ট আছে তারা পেতে পারে। হ্যাঁ, আচ্ছা ধারা 44 রিসিভার নিয়োগ। বলেছিলাম সপ্তম অধ্যায় একটিমাত্র ধারা নিয়ে একটিমাত্র অধ্যায়। হ্যাঁ, তো সপ্তম অধ্যায় ধারা 44 রিসিভার নিয়োগ। রিসিভার কাকে বলে? মোকদ্দমার বিষয় সম্পর্কে বা সংশ্লিষ্ট বিষয় সংরক্ষণের জন্য, পরিচালনার জন্য বা ব্যবস্থাপনার জন্য আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় রিসিভার। রিসিভার দুটি কারণে নিয়োগ দেওয়া যায়। এক হচ্ছে সম্পত্তি সংরক্ষণের জন্য, আর দুই হচ্ছে ডিক্রি জারির জন্য। হ্যাঁ, আর দুইভাবে রিসিভার নিয়োগ দেওয়া যায়। একটা হচ্ছে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে, আর হচ্ছে 2 নম্বর আদালত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে। এই যে রিসিভার নিয়োগ সংক্রান্ত বিধান, অর্থাৎ আমরা দেখছি রিসিভার নিয়োগের ক্ষমতা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারাতে, কিন্তু এই রিসিভার নিয়োগের সকল বিধিবিধান অর্থাৎ রিসিভার নিয়োগের পদ্ধতি সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধির 40 আদেশের 1 থেকে 4 বিধির মধ্যে। ঠিক আছে, সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত জেলা কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারেন। যেই সমস্ত সম্পত্তি থেকে সরকারকে রাজস্ব বা কর প্রদান করা হয় সেই সম্পত্তিগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার সরকার বলছি সেই সমস্ত সম্পত্তির ক্ষেত্রে আদালত জেলা কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ করতে পারেন। রিসিভার নিয়োগ সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর রিসিভারের ক্ষমতা আমরা একটু দেখি। আদালত রিসিভার এইটা বলতে পারি যে মানে রিসিভারের দায়িত্ব বা ক্ষমতা বা কার্যাবলী এরকম কিছু। হ্যাঁ, আদালত ডিক্রি প্রদানের পূর্বে বা পরে রিসিভার নিয়োগ করতে পারেন। আদালত কোনো সম্পত্তি থেকে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে অপসারণের উদ্দেশ্যে রিসিভার নিয়োগ করতে পারেন। আদালত কোনো সম্পত্তি রিসিভারের দখলে জিম্মায় অর্পণ করার জন্যও রিসিভার নিয়োগ করতে পারেন। আদালত কোনো সম্পত্তির রিসিভারকে কোনো সম্পত্তির পক্ষে মামলা দায়েরের, জবাব দাখিল ও সম্পত্তি উন্নয়নের জন্য, সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য, সম্পত্তির মুনাফা আদায় এবং বিলি বন্টন এই সকল ক্ষেত্রে মালিকের মতোই রিসিভারকে ক্ষমতা অর্পণ করতে পারেন। আর হচ্ছে কি, আদালত একটা উদ্দেশ্যের মাধ্যমে রিসিভারের বেতন নির্ধারণ করতে পারেন। হ্যাঁ, যে কোন উদ্দেশ্যে রিসিভারকে নিয়োগ করা হচ্ছে সেই উদ্দেশ্যেই রিসিভারের বেতনটা নির্ধারণ করবে। আরেকটা কথা বলে দিচ্ছি, রিসিভার মালিকের ন্যায় সকল ক্ষমতা প্রয়োগ করতে পারলেও কি রিসিভার কিন্তু সম্পত্তিটা ক্রয় বিক্রয় করতে পারবে না। ঠিক আছে, আমাদের এখানে 44 ধারা শেষ হলো। 45 থেকে 51 ধারা পর্যন্ত কিন্তু বাতিল আছে। এরপরে বলেছে ধারা 52। আমরা ওই যে দেখে এসেছিলাম 5 ধারায় নিরোধমূলক প্রতিকার দিতে পারে, সেটা কোথায় ছিল? 5-এর গয়ে বা 5-এর সিতে। এখন আবার আমরা দেখলাম 6 ধারাতে নিরোধমূলক কাকে বলে সেটার সংজ্ঞা। নিরোধক প্রতিকারের সংজ্ঞা দেখেছি আমরা 6 ধারাতে। এখন ওই যে 5-এর গ আর হচ্ছে 6 ধারা, এই সাথে আমরা অ্যাড করে নিব ধারা 52। কেননা এখানে বলছে যে ওই নিরোধমূলক প্রতিকার কিভাবে দেয়া যায় বা কোন ভাবে মঞ্জুর করা যায়।
হ্যাঁ, তাহলে দেখছি যে আমরা ধারা 5-এ নিরোধমূলক প্রতিকার দিতে পারে, ধারা 6-এ নিরোধমূলক প্রতিকার কাকে বলে, আর ধারা 52-তে নিরোধমূলক প্রতিকার কোন কোনভাবে দেয়া যায়। হ্যাঁ, ধারা 52-তে স্পষ্ট বলা আছে নিরোধমূলক প্রতিকার দেয়া যায় দুইভাবে, এক হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, দুই হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। তো এই যে এরপরে আমরা 53 ধারায় চলে যাব। 53 ধারায় আমাদের বলছে যে অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে সেইটা বলেছে আমাদের এই 53 ধারাতে। তবে 53 ধারার অস্থায়ী নিষেধাজ্ঞাটা আমরা একটু মনে রাখবো যে মোকদ্দমার বিষয়বস্তু স্থিতি অবস্থা বজায় রাখার জন্য কিংবা এই সম্পত্তিটার হস্তান্তর বা ধ্বংস বা ক্ষতি সাধনের হাত থেকে রক্ষা করার জন্য আদালত অপর পক্ষকে নোটিশ দিয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কিংবা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকেই বলে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞাটা কিন্তু আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে এবারের জন্য, কিন্তু এবারে আপনাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। যে অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে এটা সেটা যদি চায়, বা অস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়, তো এই অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে গেলে আমাদের একটা বিষয়, মোকদ্দমা যখন চলে, মোকদ্দমা চলাকালীন সময়ে আদালতের কাছে আমাদের ওই মোকদ্দমার মধ্যেই ওই বিষয়বস্তু নিয়েই কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে হয়। আর এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা হচ্ছে এক ধরনের আদেশ। হ্যাঁ, আদালত একটা আদেশ দেয় যে একটা নির্দিষ্ট দিন ধরে দেয় যে এতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে, কিংবা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে, বা পরবর্তী শুনানি পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞাটা হচ্ছে একটা আদেশ। আর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা বা না করা সেটা তো আমি আগেই বলে দিয়েছি যে নিষেধাজ্ঞা দেওয়া না দেওয়া আদালতের একদমই বিবেচনামূলক ক্ষমতা। ঠিক আছে? আচ্ছা, আর স্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞাটা হচ্ছে কি মামলার বিষয়বস্তুর গুণাগুণ বিচার করে চূড়ান্ত শুনানির পর ডিক্রির মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়। অর্থাৎ স্থায়ী নিষেধাজ্ঞা চাইতে গেলে আমাদের একদমই একটা মামলা করতে হয় আর্জির মাধ্যমে। আর্জি দাখিল করে মামলা করলে সেখান থেকে যে ডিক্রি দেয়া হয় সেটাকে আমরা স্থায়ী নিষেধাজ্ঞা বলছি। হ্যাঁ, এই গেল আমাদের। এরপর আমরা 10ম অধ্যায়ে চলে যাচ্ছি 54 থেকে 57 ধারা পর্যন্ত, যেটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রসঙ্গে অফ পারপিচুয়াল ইনজাংশনস। ধারা 54, চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা হয় বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা পারপিচুয়াল ইনজাংশনস হোয়েন গ্রান্টেড। 5টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। এক হচ্ছে চুক্তিটি জিম্মার অন্তর্ভুক্ত হলে, 2 নম্বর হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ নির্ণয়ের মাপকাঠি না থাকলে, 3 নম্বর হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের অপর্যাপ্ততা, 4 নম্বর হচ্ছে ক্ষতিপূরণের অনিশ্চয়তা, আর 5 নম্বর হচ্ছে মামলার বহুতা নিরসনের জন্য। অর্থাৎ 12 ধারায় যে 4টি বিষয় আছে ওই 4টে পড়লে কিন্তু এই 54 ধারাটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো 12 ধারা 4টি ক্ষেত্র, সাথে হচ্ছে এখানে 5 নম্বরটা মামলার বহুতা নিরসন। হ্যাঁ, টেকনিকে আমরা বলতে পারি জিম্মা, মাপকাঠি, অপর্যাপ্ততা, অনিশ্চয়তা প্লাস মামলার বহুতা নিরসন। এই সবকটা মিলায়ে হচ্ছে আদালত কি করতে পারে, একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এই ধরনের ক্ষেত্র যখন ঘটে। আচ্ছা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে কিন্তু সংক্ষুব্ধ ব্যক্তি আপিল ও রিভিউ করতে পারবেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল ও রিভিউ করতে পারবেন। 54 ধারায় একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমরা একটু মনে রাখবো। 54 ধারার ব্যাখ্যাটা হচ্ছে ট্রেডমার্ক সম্পত্তি হিসেবে গণ্য হবে। 54 ধারার একটি ব্যাখ্যা, এই কথাটা কোথায় আছে? 54 ধারার ব্যাখ্যায় আছে। একদমই ভুলে যাওয়া যাবে না, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ধারা 55 বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশমূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন। হ্যাঁ, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশমূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন ধারা 55 বলবার আগে আমি একটা কথা আপনাদের বলি, যেখানে আমি বলে আসছি কিন্তু 5-এর সি ধারাতে কি বলে দিয়েছে, বা 5-এর গ দফায় বলে দিয়েছে কি, যে আদালত নিরোধমূলক প্রতিকার দিতে পারে। তারপরে 6 ধারাতে কি বলে দিয়েছে, যে নিরোধমূলকের সংজ্ঞা,
তারপরে গিয়ে 52 ধারাতে বলেছে নিরোধমূলক প্রতিকার দেয়া যায় দুইভাবে, চিরস্থায়ী আর অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। 53 ধারায় চিরস্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হয়েছে। 54 ধারাতে 5টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করতে পারে সেটা বলা হয়েছে। এরপরে আমরা পেয়েছি কি 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। কিন্তু আপনারা একটু মনে রাখবেন 52 ধারাতে স্পষ্ট করে বলে দেয়া আছে নিরোধমূলক প্রতিকার দেয়া হয় দুইভাবে। যদি পরীক্ষার খাতায় আসে নিরোধমূলক প্রতিকার দেয়া যায় কোনভাবে, মানে কয়ভাবে? দুইভাবে। যদি পরীক্ষার খাতায় বলে যে নিম্নের কোনভাবে নিরোধমূলক প্রতিকার দেয়া যায়, এখন চিরস্থায়ী, অস্থায়ী, বাধ্যতামূলক, উপরের সব কয়টি, তাহলে কিন্তু বাধ্যতামূলক আর উপরের সব কয়টি হবে না, কারণ নিরোধমূলক প্রতিকার দেয়া যায় দুইভাবে। আচ্ছা, আর এই বাধ্যতামূলক নিষেধাজ্ঞাটা তাহলে কি জিনিস? এটা হচ্ছে আদেশমূলক নিষেধাজ্ঞা, ঠিক আছে? এটা কিন্তু নিরোধমূলক নয়। আচ্ছা, আরও একটা জিনিস কিন্তু 6 ধারাতে আমি বলে দিয়েছি যে 6 ধারা যখন পড়েছি যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মানে নিরোধমূলক প্রতিকার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে দেয়া যায় না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, বাধ্যতামূলক নিষেধাজ্ঞাটা কি? কোনো পক্ষের চুক্তিভঙ্গ রোধ করার জন্য যদি একটি নির্দিষ্ট কাজ করা আবশ্যক হয়, তখন আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে তা রোধ করার জন্য এবং সেই অনুযায়ী কাজ করার নির্দেশ প্রদান করে যে আদেশ প্রদান করেন তাকে বাধ্যতামূলক বা আদেশমূলক নিষেধাজ্ঞা বলে। অর্থাৎ আমি একটা কথা বুঝি যে একটা কাজ, একটা ক্ষতি, একটা অন্যায় হওয়ার আগে আমরা যে নিষেধাজ্ঞা চাই সেটাকে আমরা নিরোধমূলক প্রতিকার বলি বা অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞা বলি। আর যদি কোনো একটা অন্যায় হয়ে যায় বা কোনো একটা অকাজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যে নিষেধাজ্ঞাটা চাই সেটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। হ্যাঁ, এই বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা দায়েরের তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। আচ্ছা, এখন আমরা যাব ধারা 56, নিষেধাজ্ঞা কখন আদালত প্রত্যাখ্যান করতে পারে বা নিষেধাজ্ঞা না মঞ্জুর করতে পারে বা কখন রিফিউজ করতে পারে, ঠিক আছে? তাহলে 11টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা দিতে অস্বীকার করতে পারেন। 1 নম্বর হচ্ছে মামলার বহুতা নিরসনের ক্ষেত্র ছাড়া বিচার বিভাগীয় কার্যক্রম স্থাপিত করার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে সেই আদালতের অধস্থন আদালত ব্যতীত অন্য আদালতের কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 3 নম্বর হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থার নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 4 নম্বর সরকারি কোনো কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 5 নম্বর হচ্ছে ফৌজদারি কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 6 নম্বর হচ্ছে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন চুক্তিভঙ্গ রোধ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 7 নম্বর হচ্ছে উৎপাতের অজুহাতে কোনো অস্পষ্ট উৎপাত নিরোধের নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 8 নম্বর হচ্ছে বাদীর মৌন সম্মতি থাকলে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 9 নম্বর হচ্ছে অন্য কোনোভাবে প্রতিকারের মাধ্যমে নিষ্পত্তি করা গেলে তখনও নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 10 নম্বর বলছে আবেদনকারী বা তার প্রতিনিধির আচরণ এমন প্রকৃতির হয় যে তা তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, তখনও নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 11 নম্বর বলছে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকলেও নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। এই 11টা ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ধারা 57 বলছে নেতিবাচক চুক্তি সম্পাদনের জন্য নিষেধাজ্ঞা বা নেতিবাচক চুক্তি সম্পাদনের জন্য নিষেধাজ্ঞার যে দুইভাবে হতে পারে। চুক্তিটা দুইভাবে হতে পারে, এই ইনজাংশন অফ পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্টস। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের দুইটা চুক্তি হতে পারে, একটা হচ্ছে ইতিবাচক বা হ্যাঁ সূচক, আর একটা হচ্ছে নেতিবাচক বা না সূচক। কোনো চুক্তিকে যদি ইতিবাচক বা নেতিবাচক উভয় চুক্তি থাকে তাহলে সেই চুক্তির প্রথম অংশে থাকবে ইতিবাচক, আর প্রথম অংশের মোকদ্দমার মধ্যে ওই একই বিষয়ে পুনরায় আরও একটি চুক্তি থাকবে, সেটাকে বলছি আমরা নেতিবাচক। যেমন আমি বলে দিচ্ছি যে
একজন শিল্পী খুব ভালো গান করে, সেই শিল্পী কোনো একটা অনুষ্ঠানে পারফর্ম করবে সেটা বলে দিয়েছে সন্ধ্যা 7টার সময়। ঠিক ওই একই কথা আরও একজনকে বলেছে যে আপনার অনুষ্ঠানেও আমি 7টার সময় পারফর্ম করব। তাহলে কি উনি একই ব্যক্তি দুইজনই মানে দুইটা জায়গায় একসাথে যাইতে পারবে? তা কিন্তু পারবে না একসাথে উপস্থিত হতে। তাহলে একটি তো না করতে হবে, একটি হ্যাঁ করতে হবে। তাহলে প্রথম অংশটায় তো সে আগে হ্যাঁ বলেছিল, প্রথম চুক্তিটা যখন করেছিল। তাহলে প্রথম চুক্তিটা হ্যাঁ, আর পরের চুক্তিটা সে কি করেছে, মানে পরের চুক্তিটায় সে বলেছে যে আমি যাব, কিন্তু আদালতে গিয়ে এইটা বলা যাবে যে প্রথম চুক্তিটা সে পালন করুক বা না করুক, পরবর্তী চুক্তি যেন সে পালন না করতে পারে সেই মর্মে নিষেধাজ্ঞা। সেজন্যই বলে পরের চুক্তিটা না সূচক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 57 ধারা পর্যন্ত। এখন দেখেন তো কারো কোনো বুঝতে অসুবিধা আছে কি না। আমি জানি অনেকের বুঝের অসুবিধা আছে, কারণ কি অনেকেই রেগুলার ক্লাস করেননি। যখন আমি ভেঙে ভেঙে ছোট করে সাধারণ ভাষায় বুঝিয়ে বলেছি তখন আমি অনেককেই পাইনি। তবে আজকে আমি টোটাল ক্লাসটা দিয়ে দিয়েছি। এই ক্লাসগুলো আমার মনে হয় 1 থেকে 2 বার বা 3 বার যদি আপনারা শুনে থাকেন, যদি আপনারা একটু রেকর্ড করে রাখেন, তাহলে কিন্তু আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ। আর আগামীকালকে তো এর উপরেই পরীক্ষা আছে।